একদল আরপিএফ আসে, এসে আমার প্রথমেই প্রশ্ন করে যে তোমাকে পারমিশন কি। মূল উদ্দেশ্য ছিল বাচ্চাগুলোকে একদিনের কোনো 10 টাকা 5 টাকা বা কেক না দেওয়ার থেকে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে ফিউচারে ওরা নিজেদেরটা নিজেরাই করে নিতে পারে। তখন থেকে আজ পর্যন্ত প্রায় 100 বাচ্চা আমাদের পাঠশালায় পড়েছে। ওনাদের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছিল যে ওরা স্টেশনে ভিক্ষাই করবে, পড়াশুনো ওদের জন্য না। তখন ওনারা আমাদেরকে একদিন বলেছিল তোমরা তো এসছিলে ফুটেজ নিতে, হয়ে গেছে চলে যাও। আমার কলার ধরে আমাকে ঠেলাঠেলি শুরু করে এবং বইয়ের ব্যাগে বাচ্চাদের যে বইয়ের ব্যাগ লাথি মারে, বইয়ের ব্যাগে লাথি মারে। ফুটবল খেলছে সোম থেকে শুক্র সোনারপুর স্টেশনে পৃথিবীর পাঠশালা চলে বিকেল 5:30 থেকে 8:30। বিখ্যাত বাংলা সিনেমা প্রলয়, আর সেই প্রলয়ের অন্যতম চরিত্র বরুণ বিশ্বাস। আশা করি এই নামটা অনেকের কাছেই পরিচিত। আর আমার সাথে আজকে এই পডকাস্টে রয়েছে রাজপুর সোনারপুরের বরুণ বিশ্বাস, যে দীর্ঘদিন ধরে সোনারপুর স্টেশনে পথশিশুদের নিয়ে চালিয়ে আসছে পৃথিবীর পাঠশালা। আর সেই পৃথিবীর পাঠশালা কি আমরা জানবো তার থেকেই। আমার সাথে রয়েছে আমারই বন্ধু, ছোটোবেলার বন্ধু স্বর্ণদীপ। দীর্ঘ 6 বছর ধরে সোনারপুর স্টেশনে সে একটি পাঠশালা চালিয়ে আসছে। কাদের নিয়ে? যারা সেই স্টেশনে ভিক্ষে করতে আসতো এবং বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে যারা স্টেশনে ঘোরাফেরা করত, তাদের নিয়েই 6 বছর ধরে চালিয়ে যাচ্ছে এই পাঠশালা। স্বর্ণদীপ, তোকে প্রথমেই স্বাগত জানাবো আমাদের পডকাস্টে, এবং শুরুতে তোকে জিজ্ঞেস করব যে কি উদ্দেশ্য নিয়ে শুরু করলি এই পৃথিবীর পাঠশালা? 6 বছর আগে সোনারপুর স্টেশনে পথশিশুদের নিয়ে আমরা কাজ শুরু করি। মূল উদ্দেশ্য ছিল বাচ্চাগুলোকে একদিনের কোনো 10 টাকা 5 টাকা বা কেক না দেওয়ার থেকে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে ফিউচারে ওরা নিজেদেরটা নিজেরাই করে নিতে পারে। সেই ভাবনা নিয়েই আমাদের পৃথিবীর পাঠশালা, এবং সেটা আজও চলছে সোনারপুর স্টেশনে। আর যদি তুই বলিস যে তোর ওখানে কতজন রয়েছে, মানে কতজন ছাত্রছাত্রী তোর রয়েছে? আপাতত 40 জন আছে বাচ্চা পড়াশুনো করে। কাজটা তো শুরু করেছিলাম যখন, তখন থেকে আজ পর্যন্ত প্রায় 100 বাচ্চা আমাদের পাঠশালায় পড়েছে। তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক পাশ করেছে, কেউ সরকারি হোমে থাকে, আবার অনেকেই ছেড়ে দিয়েছে যাদেরকে আমরা ধরে রাখতে পারিনি, হারিয়ে গেছে কালের নিয়মে। কিন্তু পাঠশালাটা আছে আমাদের। এই 6 বছরের কাজের নির্যাস থেকে আমরা বুঝেছি যে শিক্ষাই হচ্ছে কি একটা জাতির মেরুদণ্ড, এবং এটা সত্য যে শিক্ষা না পেলে এই জেনারেশন বরাবর স্টেশনেই থাকবে, এরা কখনো এখান থেকে উঠে আসবে না। তাই শিক্ষার জন্য আমরা লড়াই করছি, করে যাব। তোর ভাবনা তো চিরকালই দুর্দান্ত, সেটা আমি তোর বন্ধু হিসাবে ছোটোবেলা থেকেই জানি। এবং এখান থেকে জানার বিষয় রয়েছে যে তোর পৃথিবীর পাঠশালায় তুই কি একাই পড়াস নাকি আরও কিছুজন রয়েছে তোর সাথে? আমি দেখেছি ভিডিওতে, সেটা যদি একটু বলিস। না, পৃথিবীর পাঠশালাটা আমার একার নয়, পৃথিবীর পাঠশালাটা আমাদের সবার। পৃথিবীর পাঠশালা উন্মুক্ত একটা জায়গা যেখানে সকলেই আসতে পারে। এখানে ছাত্রছাত্রীরও কোনো বাধা নেই, যে কেউ পড়তে আসতে পারে, পড়ানোর ক্ষেত্রেও তাই। আমরা যখন শুরু করেছিলাম আমাদের টিমে প্রায় আমার বন্ধু বান্ধব যারা ছিল, পথ চলতি কিছু মানুষ যারা পথ চলতে বন্ধু হয়েছে, তাদের সবাইকে নিয়ে চালু করেছিলাম। এখনো রয়েছে, এখনো আমাদের যারা যারা পড়ায়, অনিন্দিতা, চন্দ্রিমা, রিয়া, স্বপ্না, সোমা, অপূর্ব স্যার, গৌরব, তারপর আরো অনেক মানুষ আমাদের সাথে ডেলি বেসিস থাকে। আমি শুনেছি যে এই বিষয়টার সাথে তোর নিজের দিদিও যুক্ত। আমার দিদি আছে। হ্যাঁ, তো সেই বিষয়ে বল যে পুরো পরিবার নিয়ে তুই এই কাজটা করা শুরু করেছিস তোর নিজের ভাবনা চিন্তা দিয়ে। তো এটা কেমন লাগে যে পুরো পরিবার আজকে সমাজের জন্য কাজ করছে? দিদি যখন আমি শুরু করি, দিদি প্রথম দিন থেকেই আমার সঙ্গ দেয়। বর্তমান সময় দাঁড়িয়ে দিদি চাকরির সুবাদে খুব একটা সময় করে উঠতে পারে না, যেতে পারে না, কিন্তু পরিবার বরাবরই সাপোর্ট করেছে। মানুষের জন্য কিছু করি সে বিষয়ে তারা কখনো বাধা দেয়নি, বারণ করেনি। সবাই মিলেই আমরা চেষ্টা করি যে যদি একটা ভালো সোসাইটি তৈরি করা যায়, এই সবাই মোটামুটি হেল্প করে। আর এখান থেকে আমি তোর পৃথিবীর পাঠশালা সম্পর্কে যতটা অবগত, সেখান থেকে আমি
তোকে একটা প্রশ্নই বলতে পারি, জিজ্ঞেস করতে চাই যে আমরা জানি যে ভালো ফুটবল খেলার জন্য দরকার হয় একটা সুন্দর মাঠ, আর পড়াশোনা করার জন্য, ভালো পড়াশোনা করার জন্য দরকার হয় মাথার ওপর একটা ছাদ। সোনারপুর স্টেশনে 6 বছর ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছিস, অনেক নেতা মন্ত্রী অনেক কিছু আসছে যাচ্ছে, সমস্ত কিছু ঘটনা ঘটছে আমরা দেখতেই পাচ্ছি। কখনো কি কারুর নজর পড়েছে তোর পৃথিবীর পাঠশালার দিকে? কেউ কি তোকে এইটুকু বলার চেষ্টা করেছে যে তোমার পাঠশালার মাথার ওপর ছাদটার জন্য আমরা একটু ভাবনা চিন্তা করছি? বলেছে তো অনেকেই, কিন্তু সবই প্রতিশ্রুতি, কার্যকারিতা নেই। দীর্ঘ 6 বছর ধরে আমরা বলে আসতে চেয়েছি বারবার যে স্টেশনে ভিক্ষা করা মানুষগুলোর স্বাধীনতার প্রায় 75 বছর পেরিয়ে গিয়েও থাকার কথা নয়। মানুষের শিক্ষা তার নৈতিক অধিকার, মানে নিজেদের জীবনের প্রথম অধিকার শিক্ষা, মানে খাদ্য বস্ত্র বাসস্থান তো আছেই, শিক্ষাটাও তার একটা একটা শিশুর প্রধান অধিকার, যে অধিকার থেকে ওই শিশুগুলো বঞ্চিত। এবার এরা যদি পড়াশুনো না করে, জেনারেশনের পর জেনারেশন স্টেশনের উপরে স্বাবলম্বী, মানে স্টেশনের উপর ডিপেন্ডেন্ট করেই থেকে যায়। একদমই একদমই। তারপর কাজটা করতে গিয়ে আমরা দেখেছি এই মানুষগুলো তাদের জেনারেশনে বিভিন্ন রকম ক্রাইম করে ফেলে, রেলের চুরি করে, রেল যাত্রীদের থেকে ছিনতাই করে, ছেলেরা হচ্ছে নেশার, মানে অল্প বয়সে নেশা করে ফেলে, নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হয়ে যায়, মেয়েরা পাচার হয়, বাল্যবিবাহ করে। এই একটা বৃহত্তর শৃঙ্খল রয়েছে, এই শৃঙ্খলটাকে ভাঙতে পারে একমাত্র শিক্ষা। এবং আমরা জোর গলায় বলে আসি, আমরা রেল থেকে শুরু করে লোকাল এমএলএ, তৎকালীন মানে গত গভর্নমেন্টের কাউন্সিলর থেকে শুরু করে সবার কাছেই আমরা দৌড়েছি যে আমাদের যদি স্টেশনে একটা বসার মতো একটা অনুমতি জায়গা দাও, আমাদের কোনো পার্মানেন্ট কিচ্ছু দরকার নেই। কারণ আমরা বিশ্বাসই করি না স্টেশনে এরকম ধরনের একটা স্কুলের প্রয়োজন আছে যেটা বছরের পর বছর চলবে। এটার প্রয়োজনীয়তা নেই, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এটার প্রয়োজনীয়তা আছে, যেখানে যে বাচ্চাগুলো ভিক্ষা করছে তাদেরকে স্কুলে পাঠালে তাদের শৃঙ্খলটা ভেঙে দেওয়া যায়। 5 বছর 10 বছরের প্রয়োজন আছে, লং টাইমের প্রয়োজন নেই। আমাদের একটা বসার অনুমতি দাও, একটা শেল্টার হোক যেখানে আমরা বাচ্চাগুলোকে আর একটু লং টাইম ধরে পড়াতে পারি, এবং ঝড় বৃষ্টির সময় যেন কোনো সমস্যা না হয়, আমরা ওদের বাবা মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য কিছু কাজ করতে পারি। এবার সেটা স্টেশনের অঞ্চলেই প্রয়োজন, সেটা বাইরে যাওয়াটা সম্ভব না। এই যে তুই, আমি একটু তোকে থামাচ্ছি, এই যে তুই, আমার একটা বিষয় মনে পড়ে গেল যে এই ঝড় বৃষ্টির বিষয়ে তুই যেটা বলছিস, যে আমি কিছুদিন আগে শুনেছিলাম এবং আমিও তোর সঙ্গী হয়ে ছিলাম সেই সময়, যে তুই ঝড় বৃষ্টির জন্যই যে জায়গাটা তুই পড়াস সেখানে কাদা হয়ে যাওয়ার কারণে তুই পড়াতে পারছিলিস না, এবং তুই বাচ্চাদের নিয়ে গিয়েছিলিস হচ্ছে ব্রিজের ওপর। আর সেই সময় যে ঘটনাটা ঘটে সেটা একটুখানি বল। 2025-এর 14ই আগস্ট, তখন বর্ষা, ভরা বর্ষা, আমরা যে জায়গাটায় পড়াই তুই তো দেখেছিস, একদম ছাদ নেই, কাল মাটি। তো দীর্ঘদিন পড়া বন্ধ রয়েছে, আমরা বিক্ষিপ্তভাবে এখানে ওখানে পড়াচ্ছি, বাচ্চাগুলো প্রচন্ড পড়াশোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। তো যথারীতি 14ই আগস্ট আমি পড়াতে গিয়েছি, স্টেশন অঞ্চলটা ঘুরে দেখেছি, কোথাও ফাঁকা জায়গা পাই। আমার সাথে প্রায় 10-12 জন পথ শিশু ছিল, মানে আমাদের যারা পড়াশোনা করে আর কি, মানে স্টুডেন্টরা ছিল। তাদেরকে নিয়ে আমরা খুঁজতে খুঁজতে ওই ফুট ব্রিজের ওপরে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা ফাঁকা জায়গা ছিল, ওখানটা তুলনামূলকভাবে যেহেতু 4 নম্বরের দিকে ট্রেন খুব কম আসে, 1 ঘন্টা পর পর ওই ক্যানিং আসে, ওই জায়গাটা ফাঁকা থাকে, ওখানটা আলো ছিল, ওই জায়গাটা একটু সাইড করে আমরা বসেছিলাম। যখন বসছি সেদিন পুলিশ আরপিএফ দাঁড়িয়েছিল, আরপিএফ দাঁড়িয়ে দেখছিল সমস্ত বিষয়টা, কিন্তু আমার কিছু বলেনি। আমি পড়াই যথারীতি পড়িয়ে যাচ্ছি, প্রায় 8টা 8:30 বাজে যখন ওদেরকে হোমওয়ার্ক দিয়ে ছুটি দেবো, সেই সময় প্রায় একদল আরপিএফ আসে, এসে আমার প্রথমেই প্রশ্ন করে যে তোমাকে পারমিশন কে দিয়েছে। তো যথারীতি পারমিশন কেউ দেয়নি, আমি নিজে থেকেই বসেছি। তো ওনাদের সাথে আমার কথা হতে হতে কথা কাটাকাটি হয়। হ্যাঁ, আমি ওনাদেরকে একটা বিষয় বলি যে এই বাচ্চাগুলো স্টেশনে ভিক্ষা করে, আমি ওদেরকে পড়াচ্ছি, এখানে দেখে আপনার মনে হচ্ছে এটা আমি বেআইনি কাজ করছি, অথচ স্টেশনের মধ্যে মানুষ গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তার ঠেক হয়ে রয়েছে, সেগুলো আপনাদের চোখে পড়ছে না, সেগুলো কি বেআইনি মনে হয় না? তো তখন যথারীতি তিনি প্রচন্ড রেগে যায়, আমার কলার ধরে আমাকে ঠেলাঠেলি শুরু করে, এবং বইয়ের ব্যাগে, বাচ্চাদের যে বইয়ের ব্যাগ লাথি মারে, বইয়ের ব্যাগে লাথি মারে, ফুটবল খেলছে, আমি এটা শুনেছিলাম, হ্যাঁ, লাথি মারে এবং টানতে টানতে তারপর আরপিএফ এর রুমে যাই।
তুই তো তারপরে ছিলিস, সবটাই জানিস। এবং ওখানে আরপিএফ যিনি কর্তারা ছিলেন, তিনি লিটারেলি বাচ্চাদের বাবা মায়েদেরকে এটা বোঝাচ্ছিলেন যে আমরা যদি বাচ্চাগুলোকে পড়াই তাহলে বাচ্চাগুলোর কিডনি আমরা খুলে নিতে পারি, চোখ খুলে নিতে পারি, যেন এখানে আমরা ওদেরকে না পাঠাই, পড়াশোনার প্রয়োজন নেই। হ্যাঁ, তারা যেন মানে স্টেশনে, মানে ওনাদের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছিল যে ওরা স্টেশনে ভিক্ষাই করবে, পড়াশোনা ওদের জন্য নয়। হ্যাঁ, তো তারপর থেকে অনেকটা সময় পেরিয়েছে, এখন সেই আরপিএফরা আর সরাসরি আমাদেরকে কিছু বলে না, কিন্তু সমস্যাটার স্থায়ী কোনো সমাধান হয়নি। এখনো আমরা মানে উদ্ভ্রান্তের মতো এর ওর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি যে আমাদের যদি একটু বসার অনুমতি দেন তাহলে আমরাও একটা দৃষ্টান্তমূলক কাজ করে দেখাতে পারি। এটা তো একটা জায়গা রয়েছেই, আবেদন তো থাকবেই অবশ্যই। তো তারও আগে আমার যেটা মনে হচ্ছিল এই জায়গা থেকে, যে তোকে যখন নিয়ে গেছিলো সেই আরপিএফের অফিসটায়, তো আমি সেখানে গেছিলাম, আমি দেখছিলাম যে অন্তত জোনা 30 বাচ্চা এবং তাদের মা বাবারা সবাই চলে এসছে। আমি শুরুতে বলছিলাম যে বরুণ বিশ্বাসের কথা, তো বরুণ বিশ্বাস চরিত্রটা সেই সিনেমাতে ছিল মাস্টারদা নামে। তো আমি দেখতে পাচ্ছিলাম যে সেদিন আরপিএফের অফিসে যারা এসছিল বাইরে থেকে বলছিল মাস্টারদাকে ছেড়ে দাও। তো এই বিষয়টা আমার দুর্দান্ত লাগছিল যে আমার বন্ধু রয়েছে এবং তাকে বলছে যে মাস্টারদাকে ছেড়ে দাও, মাস্টারদা একটা রব উঠে গেছিলো বাইরে, এবং শেষমেশ আরপিএফরা ছাড়তে বাধ্য হয়। তো আমি তোকে এটা জিজ্ঞেস করবো, এটা তোর একটা পরিবার হয়ে গেছে, মাস্টারদা একটা পরিবারের মাথা এবং পরিবার হয়ে গেছে, তো এই বিষয়টাকে তুই কিভাবে দেখিস? প্রথমত ওদের সাথে কাজ করতে করতে না, ওরা ভীষণ আমার আত্মীয়র মতো। শুধু আমার নয়, আমাদের যে টিমটা ওখানে কাজ করে প্রত্যেকের, ওরা কিন্তু নিজের পরিবারের অংশ হয়ে গেছে। এবং ওই আমাদের টিমের প্রত্যেকেই নিজেদের জীবনের বাইরে যদি কিছু ভাবা যায় সেটা ওদের জন্যই ভাবে। এবং প্রত্যেকটা মানুষ ওখানে তাদের যা স্যাক্রিফাইস আছে এই পাঠশালার পিছনে, প্রতিটা মানুষ আমাদের যারা যারা পড়াতে যায়, আর ওই বাচ্চাগুলো আমাদের জন্য মানে আমরা ফিল করি যে ওরা আমাদেরকে কতটা ভালোবাসে। তো সেটা নিয়ে আমার বলতে পারিস একটা দুর্দান্ত পরিবার হয়েছে এবং ওদের হাত এত সহজে ছাড়বো না। দারুণ বিষয়। আর তুই তো এটা মানে 6 বছর ধরে চালাচ্ছিস, মানে হয়তো এরকম অনেক বিষয় এসছে, মানে আমার কাছেও এসছে যে ও স্টেশনের পাশে বসে ফুটেজ নেওয়ার জন্য বা এরকম কিছু কথা থাকে। তো এই ফুটেজ জিনিসটাকে তুই কিভাবে দেখবি? মানে ফুটেজ কি 6 বছর ধরে নেওয়া যায় নাকি ফুটেজ একদিন নেওয়া যায়? তোর কি মনে হয় বিষয়টা? যে কাজ করে তার পরিচিতির প্রয়োজন হয় না, একদমই অটোমেটিক হয়ে যায়। আর ফুটেজ বলতে গেলে যদি মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় 4টে ভালো ছবি আপলোড করে ফুটেজ নেওয়া হয়, তাহলে সেটাই আমি খুব একটা বিশ্বাসী নই। হ্যাঁ, পাঠশালায় স্টেশনে যখন প্রথম দিকে পড়াতে যেতাম, অনেক মানুষ আমাদের আরপিএফ, আজকে তো 6 বছরের, এই তোকে গত বছরের ঘটনাটা বললাম তা নয়, তার আগেও বহুবার আরপিএফ আমাদেরকে ধরেছিল। তখন ওনারা আমাদেরকে একদিন বলেছিল তোমরা তো এসছিলে ফুটেজ নিতে, হয়ে গেছে চলে যাও। হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, যদি ফুটেজ নেওয়ার যদি হতো তাহলে 6টা বছর দাঁতে দাঁত চিপে পড়ে থাকতাম না, একদমই প্রয়োজনই ছিল না। এত প্রতিবন্ধকতা ফেস করে, এতগুলো মানুষের জীবনে স্যাক্রিফাইস করে ওই কাজটা নিয়ে পড়ে থাকা যেত না, সম্ভব না। দুর্দান্ত বিষয়। আর এই কী বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমরা বিষয়টাকে এইভাবেই নিয়েছিলাম যে সব কিছুটাই হচ্ছে ফুটেজ, সব কিছুটাই হচ্ছে ছবি, এই সবের মধ্যেই আবদ্ধ। কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে, সেটা হয়তো পৃথিবীর পাঠশালায় আসলে মানুষ জানতে পারবে। অনেক মানুষ স্টেশন প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে স্টেশন চত্বরে যাওয়া আসা করে, তারা প্রত্যেকে দেখতে দেখতে যায় এবং আমি দেখেছি যে অনেকে ফটো তুলেও ছেড়েছে। তো এই বিষয়গুলো থাকে যে প্রচার অটোমেটিক হয়ে যায়, প্রচার করতে লাগে না। এখান থেকে আমি তোকে জিজ্ঞেস করব যে তুই এই বাচ্চাদের নিয়ে যে করছিস, আগামী দিনে তোর ভাবনা কি রয়েছে এই বাচ্চাদের নিয়ে? দেখি, 6টা বছর কাজ করতে করতে একটা জিনিস অনুভব করেছি যে এই বাচ্চাগুলো অনেকটা সমাজের মাথা ব্যথা। আমাদের চারিপাশের যে পরিবেশটা হয়ে থাকে সেটা খুব একটা মানে সুন্দর নয়। এই একটা ছোট্ট শিশু হাত পাচ্ছে, ভিক্ষা চাইছে, কিছু মানুষ অর্ধনগ্ন হয়ে বসে রয়েছে জীর্ণ অবস্থায়, এটা খুব একটা সুখকর দৃশ্য নয়। আমরা যারা সুশীল সমাজের নাগরিক, যারা শিক্ষিত বলে দাবি করি নিজেদের, তারা চাইলে এই দৃশ্যটাকে বদলে ফেলতে পারি। এবং শিক্ষা হচ্ছে তার মানদণ্ড, মানে তাদেরকে বদলে দেওয়ার একটা অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে শিক্ষা। সরকার তার সমস্ত পরিকাঠামো তৈরি করে রেখেছে
আমরা এই 6টা বছর কাজ করতে গিয়ে দেখেছি এদেরকে পড়ানোর জন্য স্কুল আছে, স্কুল ফ্রি, মিড ডে মিল দেয়, এদেরকে স্বাবলম্বী করার জন্য প্রচুর গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম আছে। বাবা মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য প্রচুর এমএসএমই থেকে শুরু করে এসএইচজি এরকম প্রচুর সাস্টেনেবল পরিকল্পনা আছে। এত কিছু থাকা সত্ত্বেও সরকার সেই ইনভেস্টমেন্টটা করা সত্ত্বেও এই মানুষগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? এই প্রশ্নটা বারবার আমাদেরকে তাড়া করে বেড়াতো। এবং আমরা বিশ্বাস করি মনে প্রাণে কোনো এনজিও পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু সেটা সাস্টেনেবল হতে পারে না। হয়তো যে এনজিও 5টা বাচ্চাকে নিয়ে কাজ করছে সেই 5টা বাচ্চার পরিবার হয়তো দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সেই 5টা বাচ্চার বাইরে আরো 50টা বাচ্চা আছে, আরো 500 বাচ্চা আছে, সেই বাচ্চার কি হবে? কোনো এনজিও সাস্টেনেবল পরিবর্তন ঘটাতে পারে না, সেটা পারে একমাত্র গভর্নমেন্ট। নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমাদের আশা আছে যে এই সরকার হয়তো এই বিষয়টার দিকে নজর দেবে, এবং আমরাও ভীষণ রকম ভাবে লোকাল এমএলএ থেকে শুরু করে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে তাদের নজরে আনার, যে আমাদের শুধুমাত্র একটা ছাদের প্রয়োজন আছে তা নয়, যে 35টা বাচ্চাকে আমরা পড়াই এবং পড়াতে গিয়ে আমাদের 6টা বছর স্যাক্রিফাইস করেছি, তার জন্য বাকি 30টা বছরও স্যাক্রিফাইস করে দেবো, সেটা নিয়ে আমাদের একবারও ভাবনা নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছাদটা খুব দরকার, মানে এটাকে চালিয়ে যাওয়ার জন্য। এবার দেখ, আমি একটা কথা বলি, এই আমার পৃথিবীর পাঠশালা চালাতে গেলে আমার কোনো অসুবিধা হচ্ছে, বৃষ্টির জন্য আমরা পড়াতে অসুবিধা হচ্ছে, এখন যেমন বৃষ্টি হচ্ছে আমরা পড়াতে পারছি না, আমরা কিন্তু আমাদের টিমটাকে ভাগ করে নিয়ে একদল বস্তিতে গিয়ে পড়াচ্ছে, একদল স্টেশনের মধ্যে একটা গুমটিতে পড়াচ্ছে, একদল বিদ্যাধরপুরে পড়াচ্ছে। এই স্ট্রাগলটা আমরা করছি এবং আমরা করবো, এটা মেনে নিয়েছি। এটা আমাদের যদি আরো 5 বছর করতে হয়, 10 বছর করতে হয়, আমরা করবো, কিন্তু আমাদের লড়াই একটা ছাদ বা আমাদের পৃথিবীর পাঠশালার 35টা বাচ্চার জন্য নয়। এই 35টা বাচ্চার সূত্র ধরে আমরা আরো 500 বাচ্চাকে খুঁজে পেয়েছি যারা স্কুলে যায় না, পড়াশুনো করে না। তোকে আরেকটা ঘটনা বলি, কোভিড সিচুয়েশনের পরে যখন স্কুল লং টাইমের জন্য বন্ধ হয়, প্রচুর ড্রপ আউট স্টুডেন্ট তৈরি হয় যারা স্কুলে যায় না, স্কুলে 8 পর্যন্ত পাস ফেল নেই, যে কারণে ওদের মধ্যে কম্পিটিশন তৈরি হয় না। অর্ধেক বাচ্চা স্কুলে যায় কিন্তু কিচ্ছু শেখে না, স্কুলে পর্যাপ্ত পরিমাণ টিচারও নেই, যে কারণে ওরা কিছু শিখতে পারে না। এই ড্রপ আউট স্টুডেন্টটাও কিন্তু হয়তো তারা সরাসরি ভিক্ষা করছে না, কিন্তু এরাও সমাজের ক্ষতি করছে, এরাও নেশা করছে, এরাও বিভিন্ন রকম অন্যরকম ক্রাইমের মধ্যে জড়িয়ে যাচ্ছে। মেয়েগুলো খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছে, এবং ফার্স্ট জেনারেশন লার্নার যদি পড়াশুনো না করে, পরের জেনারেশনও কিন্তু পড়তে পারে না। এদের সূত্র ধরে আমি দেখেছি যে বাচ্চা ধর 18-19 বছর সবে বয়স হয়েছে, সে বিয়ে করেছে, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চা কিন্তু স্কুলে যায় না, পড়াশোনার প্রতি এতটা কনসাসই নয়। এরকম প্রচুর মানুষ আমরা ফেস করেছি। তাই স্কুলিংটা খুব দরকার, আর সেটা সরকার ছাড়া কেউ এর পরিবর্তন ঘটাতে পারে না। আমাদের মতো যারা সমাজকর্মীরা কাজ করছে তারা সবসময় সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের কোনো দল নেই, কোনো রং নেই, কোনো রাজনৈতিক এজেন্ডাও নেই, আমরা শুধু চাই সমাজের একটা সাস্টেনেবল পরিবর্তন হোক, আর যে এই পরিবর্তনের দায়িত্ব নিয়ে বসে আছে সে তার দায়িত্বটুকু শুধু পালন করে। ভোটের দিনকে যেমন এই মানুষগুলোকে ভোট দেয়াতে গাড়ি পাঠিয়ে দেয়, সঙ্গে করে নিয়ে গিয়ে ভোটটা দিয়ে নিয়ে আসতে পারে, তাহলে এদের অধিকারের জন্য বাকি কাজটাও করতে পারে, করা উচিত। একদম, তারা তাদের দায়িত্বটুকু পালন করলে আমাদের কাজ অনেক ভালো। আশা করছি তোর এই আজকের পডকাস্টের মাধ্যমে তারা বার্তাটা পাবে এবং আগামী দিন হয়তো কাজে এগিয়ে আসবে। আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো যে তোর এই পৃথিবীর পাঠশালা সোনারপুর স্টেশনে কোনো পরিবর্তন কি আনতে পেরেছে? যেমন আমি শুনেছিলাম, মানে অনেকদিন আগেই শুনেছিলাম যে বাচ্চারা আর ওখানে মানে ভিক্ষে করছে না, তারা বন্ধ করে দিয়েছে, তো এই বিষয়টা একটু বল। যে সময় আমরা শুরু করেছিলাম তখন প্রায় 30-35টা বাচ্চা ভিক্ষা করতো। আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যাটা হয়তো 1-2 জনে এসে ঠেকেছে। এই যে যারা ভিক্ষা করছে না, এরা ছেড়ে দেবে, এদের পরিস্থিতি খুব খারাপ, যে কারণে আমাদের অ্যাবসেন্সে কিছু কিছু সময় করে, বাট এটা বন্ধ হয়ে যাবে। স্টেশন এখন ভিক্ষুক মুক্ত, বাচ্চারা খুব একটা ভিক্ষে করে না। এটা আশা করি তুইও সোনারপুর যাওয়া আসা করিস, নিশ্চয়ই চোখে পড়ে, এবং তোর চ্যানেলের মাধ্যমে যে মানুষগুলো সোনারপুর অঞ্চলে থাকে তাদেরও চোখে হয়তো পড়ে। এরা ভিক্ষা করে না, আমরা অনেকটা ছাড়িয়ে আনতে পেরেছি। আর তার থেকে বড় কথা, এরা জানে, এরা নিজের নাম লিখতে শিখে গেছে। আচ্ছা, এরা স্কুলে যাওয়ার জন্য প্রিপেয়ার, স্যার আমাকে স্কুলে ভর্তি করে দিন। কিন্তু এমন হতভাগা দেশে আমরা থাকি, আমাদের দেশের আইন বলছে প্রতিটা শিশুর স্কুলে যাওয়ার
হুম। আবার কোথা থেকে শুরু করবো বলো? এমন হতভাগা দেশে থাকি। আমরা এমন এক হতভাগা দেশে থাকি যেখানে দেশের আইন বলছে প্রতিটা শিশু স্কুলে যাবে, প্রতিটা শিশু আহ, শিক্ষা পাবে, তার একটা অধিকার, কিন্তু স্কুল এই বাচ্চাগুলোকে ভর্তি নিতে চায় না। আচ্ছা। মানে একটা একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হয়ে আছে, জানিস তো। এবং স্টেশনে এখন বাচ্চারা ভিক্ষা করে না, অনেক বাচ্চা আগে অনেক ক্রাইম করে ফেলতো, জানিস তো, হুম। সেগুলো হয় না, এরা নেশা করতো অনেক। আমি হ্যাঁ, এই আমি যে ওইটাই জিজ্ঞেস বাচ্চাগুলোকে, করছিলাম আর কি। ধর এখন যে বাচ্চাগুলোকে পড়াই, এর আগের জেনারেশনটাও আমাদের কাছে পড়ছে, সেই বাচ্চাগুলো এখন কাজ টাজ করে। তার আগে বিভিন্ন নেশা করতো, বিভিন্ন হুম। চুরি টুরির মধ্যে যুক্ত ছিল, যেটা বলা উচিত কিনা আমি জানি না, তবু বলে ফেলছি। হুম। 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 করেছে, সেগুলো অনেকটা মিটেছে। এবং অনেক বাচ্চা হোমে আছে, হোমে পড়াশুনো করছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। অনেক বাচ্চা রেগুলার কাজের মধ্যে রয়েছে, হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি, কাজ করছে, কিন্তু সে দাদা বা দিদি হয়ে তার ভাই বোনটাকে কিন্তু দায়িত্ব নিয়ে পড়াচ্ছে। আচ্ছা। এটা আমরা তৈরি করতে পেরেছি। যে মানুষগুলো আগে বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করাতো, সেই মানুষগুলোই এখন বলছে যে না, তুই পড়তে যা, তুই পড়াশোনাটা কর। শুধু নিজের বাচ্চাকে না, অন্য বাচ্চাকে দেখলেও বলছে যে তো ওখানে পড়ানো হচ্ছে স্যারেদের কাছে, তোরা চলে যা, পড়াশোনাটা কর। এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। এটা যদি মানে আমাদের কাছে এটা অনেক বড় একটা। হ্যাঁ, অবশ্যই। কারণ একটা কিছু বাচ্চা শুরু থেকে খারাপ দিকে চলে যাচ্ছিল, সেখান থেকে তাদের বার করে এনে শিক্ষা এবং এই চেতনাটা আসা, এটা অনেক বড় ব্যাপার। আর এখান থেকে আমি তোকে বলবো যে সব কিছুটাই হলো তো এই পৃথিবীর পাঠশালা নিয়ে বর্তমান সরকারের কাছে বা যারা দায়িত্বপূর্ণ মানুষ রয়েছে তাদের কাছে তোর একদম ক্লিয়ারলি আবেদন কি থাকবে পৃথিবীর পাঠশালা নিয়ে? প্রথম আবেদন, সোনারপুর স্টেশনে আমাদের একটা শেল্টার দিন, হ্যাঁ। একটা উন্মুক্ত শেল্টার দিন। আমরা এই বাচ্চাগুলোর সূত্র ধরে প্রচুর বাচ্চাকে আইডেন্টিফাই করেছি, যারা স্কুল ছুট, যারা ভিক্ষা করতো বা করে এখনো, তাদেরকে আমরা ধরে ধরে শুধু স্কুলে পাঠাবো না, তাদেরকে স্বাবলম্বীও তৈরি করে দেবো। এবং তার পরিবারগুলো যাতে ভিক্ষার ওপর বা অন্য কোনো ক্রাইমের দিকে না ঝুঁকে যায়, হ্যাঁ, তারা যাতে জীবনমুখী হয়, তার ব্যবস্থা আমরা করতে পারবো। এবং সেটার জন্য আমরা টেকসই পরিকল্পনা করেছি, একদম টেকসই পরিকল্পনা, যেটা সরকারি ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে সরকার একদমই, যে একদমই। পরিষেবাগুলো দিচ্ছে, হুম। শুধুমাত্র সেই পরিষেবাগুলো যদি ওরা পায়, তাতেই ওদের পরিবার স্বাবলম্বী হয়ে দাঁড়িয়ে যাবে। আসলে জানিস তো, কাজ করতে গেলে দেখেছি এই মানুষগুলোকে অ আ ক খ শেখানোর থেকেও অনেক বেশি প্রয়োজন জীবন চলার পথটাকে দেখিয়ে দেওয়া। আর একজন বন্ধু হয়ে যদি ওদেরকে আমরা গাইড করি, একটা কথা আমি বলতে পারি, এই মানুষগুলোর না চ্যারিটির প্রয়োজন নেই, প্রয়োজন আছে অপরচুনিটি। এরা অপরচুনিটি থেকে বঞ্চিত। সেই অপরচুনিটিটা যদি আমরা ওদেরকে সুযোগ করে দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু এই পরিবর্তনটা অসম্ভব নয়, এটা সম্ভব। দুর্দান্ত বিষয়। আর আবেদন তো থাকবেই এবং যারা প্রশাসকরা রয়েছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। পৃথিবীর পাঠশালার দিকে আপনারা একটু দৃষ্টি দেবেন এবং অবশ্যই আমার বন্ধু বলে বলছি না, ওর কাজের ওপর একটু দৃষ্টি দেবেন, তাহলে হয়তো সমাজটা আরও স্বচ্ছতার সাথে এগিয়ে যাবে। আমি স্বর্ণদীপকে জিজ্ঞেস করব যে আমি যতদূর জানি যে কাকিমার খুব শরীর খারাপ এবং তুই যথেষ্ট স্ট্রাগল করছিস এই কারণের জন্যই শুধুমাত্র বাচ্চাগুলোকে একটা সঠিক জায়গায় পৌঁছে দিবি বলে। এরকম পাগল উদ্দেশ্য নিয়ে অনেক মানুষই সমাজে লুকিয়ে রয়েছে, তাদের মধ্যে অন্যতম স্বর্ণদীপ। তো তাচ্ছিল্যতার জায়গা থেকে দেখলে হবে না, এগিয়ে আসতে হবে। একটু বাড়ির বিষয়ে বল যে কি পরিস্থিতির মধ্যে রয়েছিস। বাবা পরিস্থিতি অবশ্যই ভালো, আমি বলবো না খারাপ। 2022-এ তো আগস্ট মাসে বাবা লাংস ক্যান্সার নিয়ে মারা যায়। হুম। তারপর থেকে মা ভীষণ ভেঙে পড়েছে আর কি, এখনো না সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারিনি, মানসিকভাবে একটু বিপর্যস্ত। এবং মায়ের একটা ছোট্ট মাইল্ড অ্যাটাক হয়েছে, যে কারণে ডাক্তার বলেছে মাথার ডান দিকে ব্লাড ক্লট হয়েছে, যে কারণে মা ভুলভাল বকে অনেক সময়। হ্যাঁ, নিজে স্বাবলম্বীভাবে হাঁটাচলা করতে পারে না, পড়ে গেছে বহুবার, হাতে লেগেছে, হুম। চোখে, এই সবগুলোর মানে খুব বাজে অবস্থা। এবার আমরা 3 ভাই বোন মাকে যতটা পারি আগলে রেখে দেওয়ার চেষ্টা করি। প্রচন্ড টেনশন করে, যেহেতু আমরা
সেইভাবে আমাদের যা বয়স হয়েছে সেইভাবে আমরা এখনো কেরিয়ারিস্ট নই। সামাজিক কাজের দিকে, সংস্কৃতি নিয়েই আমরা মেতে থাকি। হ্যাঁ, মা প্রচন্ড ভয় পায় আমাদেরকে নিয়ে। এবার যে কারণে মাকে আমি বিশ্বাস করে উঠতে পারি না যে আমরা যে জগৎ নিয়ে বা যে পরিবেশ নিয়ে আছি সেখানে আমরা ভালো আছি। হয়তো বিরাট একটা লাক্সারি জীবন আমাদের নেই, বাট নেসেসারিটা হয়ে যাচ্ছে। ঘুমোতে পারিস তো রাতে? হ্যাঁ, সেটা একদমই তাই। আর আমরা মনে করি যে সাকসেসফুল ব্যক্তি কাদেরকে আমরা বলবো? যাদের প্রচুর টাকা পয়সা আছে, যাদের বড় বড় গাড়ি রয়েছে, তাদেরকে কি বলবো? সোনার পালঙ্কে যারা ঘুমোয় তাদেরকে কি বলবো সাকসেসফুল ব্যক্তি? নাকি আমরা স্বর্ণদ্বীপকে বলবো? প্রশ্ন তো অবশ্যই থাকবে। এবং একদম শেষ সময় চলে এসেছি এই জায়গা থেকে। অবশ্যই আমি বলবো যে একবার আপনারা পারলে পৃথিবীর পাঠশালা থেকে ঘুরে আসবেন, আর স্বর্ণদ্বীপের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, যাতে ও আগামী দিনে সমাজের জন্য আরও বড় বড় কাজ করতে পারে। একদম শেষ সময় তুই কিছু বল। সোম থেকে শুক্র সোনারপুর স্টেশনে পৃথিবীর পাঠশালা চলে বিকেল 5:30 থেকে 8:30। এই স্পষ্টকথা চ্যানেলের মাধ্যমে যে মানুষরা দেখছেন সকলের কাছে আমাদের আমন্ত্রণ রইল, একদিন আসুন, আমাদের সাথে যুক্ত হন। আর এই সমাজটা কিন্তু আমাদের সবার। ওরা ভালো করলে যেমন শুধু ওদের একার বা আমাদের একার সুনাম বা গর্ব নয়, ওরা ভালো করলে আমাদের সমাজের ভালো হবে। আর ওরা খারাপ করলে কিন্তু আমাদের সমাজটাই খারাপ হবে, যে সমাজের মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি। তো আসুন, আমাদের সাথে যুক্ত হন। আমি একা পাগল নয়, আমার মতো অনেকগুলো পাগলকে পৃথিবীর পাঠশালায় দেখতে পাবেন, যারা আমার মতোই স্যাক্রিফাইস করে ওখানে বসে আছে। হয়তো আমার মতো সামনে আসছে না, কিন্তু তাদের স্যাক্রিফাইসটাও কোনো একটা জায়গা থেকে আমার থেকে কম নয়। হ্যাঁ, আর আমার যে বন্ধু রয়েছে সেও এক পাগল, সেও প্রচুর স্যাক্রিফাইস করে এবং ও সমাজের জন্য নিজের মতন করে প্রচুর কাজ করে যায়। ও মানে সবটা যেন ভালো হয়, এটাই মানে চাইবো। আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো হোক সবার। অনেক অনেক ধন্যবাদ স্বর্ণদ্বীপকে এতটা সময় দেওয়ার জন্য। আর আজকের পর্ব এখানেই শেষ। আগামী দিন আরও একজন নতুন কাউকে নিয়ে, আরও একজন সমাজের জন্য দরকারি মানুষকে নিয়ে আমরা নিয়ে আসব। অনেক অনেক ধন্যবাদ।